সংবাদে আর আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা। আর শুরুতেই থাকছে আকেশ বশির গ্লাস সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট উপস্থাপন আজ। আকার 7,89,000 কোটি টাকা। উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদন। রাজনৈতিক দল ঐকমত্য কমিশনের বৈঠক আজ আবার শুরু। বিএনপিকে দিয়ে আয়োজনের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। আমন্ত্রণ পেয়েছে 28 দল। নিবন্ধন আর নির্বাচনী প্রতীক ফিরে পাওয়ার আশা জামায়াত ইসলামীর। সিইসির সাথে বৈঠকের পর জানালেন নেতারা। এবং সাবেক সেনা কর্মকর্তা সিনহা হত্যা মামলায় বহিষ্কৃত ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকতের ফাঁসি বহাল। বাকি 6 আসামির যাবজ্জীবন। আর এতক্ষণ দেখছিলেন আকেশ বশির গ্লাস সংবাদ শিরোনাম। এবার থাকছে খবরের বিস্তারিত। আর প্রথমেই থাকছে নতুন অর্থ বছরের বাজেটের খবর। অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট উপস্থাপন হচ্ছে আজ। এর মধ্যে 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত এই বাজেট অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বেলা 3টায় গণমাধ্যমে বাজেট পেশ করবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এর অনুমোদন দেওয়া হয় প্রস্তাবিত বাজেটের। এবার বাজেটের আকার 7,89,000 কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচি সহ মোট উন্নয়ন ব্যয় 2,45,000 কোটি টাকা। পরিচালন ব্যয় ধরা হয়েছে 5,44,000 কোটি টাকা। সবচেয়ে বেশি বরাদ্দ স্থানীয় সরকার বিভাগে 42,433 কোটি টাকা। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ প্রতিরক্ষা খাতে 40,851 কোটি টাকা। আর নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য বরাদ্দ রয়েছে 2,956 কোটি টাকা। জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে 5.25% আর মূল্যস্ফীতি কমে 6.5% হবে বলে আশা করছে সরকার। রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার সংলাপ শুরু হচ্ছে আজ। বিকেল বেলা 4:30টায় রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকটি হবার কথা রয়েছে। বিএনপিকে দিয়ে আয়োজনের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রবিবার ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, সংস্কার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। এবার আমন্ত্রণ পেয়েছে 28টি দল। আজ ছাড়াও ঈদের আগে এবং পরে আরো 2-1টি সংলাপ হবার কথা রয়েছে। আজকের বৈঠক সম্পর্কে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ টিবিসি নিউজকে জানান, তার দলের 3 সদস্যের একটি প্রতিনিধি দল সংলাপে অংশ নেবে। সেখানে তারা দলের অবস্থান তুলে ধরবেন। জামায়াতের নিবন্ধন ও প্রতীক প্রসঙ্গে ইসি ইতিবাচক সাড়া দিয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত আদালতের আদেশ কার্যকর হবে এমন প্রত্যাশা জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের। রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে জামায়াতের প্রতিনিধি দল। রবিবার আপিল বিভাগের রায়ে জামায়াতে ইসলামের নিবন্ধন ফিরে পাওয়ার পথ খুলে যায়। এ কারণে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিএমএম নাসির উদ্দিনের সঙ্গে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর আজাদের নেতৃত্বে 6 সদস্যের একটি প্রতিনিধি দল দেখা করতে আসে। বৈঠক শেষে সাংবাদিকদের নেতারা বলেন, ফ্যাসিস্ট সরকার অন্যায়ভাবে জামায়াতের নিবন্ধন বাতিল করে। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় সাবেক ওসি প্রদীপ কুমার দাস এবং পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। এসআই নন্দলাল দুলাল সহ 6 জনের যাবজ্জীবনের সাজাও বহাল রাখা হয়েছে। রায় সন্তুষ্ট সিনহার পরিবার দ্রুততম সময়ে বিচার কার্যকর দেখতে চেয়েছেন তারা। সালের 31 জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের শামলাপুর চেকপোস্টে গুলি করে হত্যা করা হয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে। স্বেচ্ছায় অবসর নেওয়ার পর কয়েকজনকে সঙ্গে নিয়ে কক্সবাজারে ভ্রমণ বিষয়ক তথ্যচিত্রের শুটিং শেষে ঢাকায় ফিরছিলেন তিনি। এই ঘটনায় মামলার বিচার শেষে 2022 সালের 31 জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন পরিদর্শক বরখাস্ত লিয়াকত আলী ও টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাসকে মৃত্যুদণ্ড দেয়।
এছাড়া বরখাস্ত উপপরিদর্শক নন্দদুলাল রক্ষিত, সাগর দেব, রুবেল শর্মা ও ৩ সাক্ষী নুরুল আমিন, নেজামুদ্দিন ও আয়াজ উদ্দিনকে দেয়া হয় যাবজ্জীবন। অন্যদিকে মামলার ১৫ আসামির মধ্যে ৪ পুলিশ সদস্য এবং ৩ এপিবিএন সদস্যকে বেকসুর খালাস দেয় আদালত। পরে মৃত্যুদণ্ড কার্যকর করতে ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। কারাগারে থাকা দণ্ডিত আসামিরা আপিল করেন। ৫ বছর পর সোমবার সকালে ওসি প্রদীপ ও পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেয় হাইকোর্ট। আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পেরেছি। আমরা মনে করি মেজর সিনহা তার জীবন দিয়ে যত মানুষের জীবন রক্ষা করে গেছেন তাদের প্রতিটি নিঃশ্বাস তার আত্মার শান্তি মাগফিরাত কামনা করবে। রায়ে রাষ্ট্রপক্ষের পাশাপাশি সন্তুষ্ট সিনহার পরিবারও। দ্রুততম সময়ে রায়ের বাস্তবায়ন দেখতে চান পরিবারের সদস্যরা। এসপি মাসুদ সাহেব ছিলেন কক্সবাজারের, উনি কিন্তু অবশ্যই এটা বলা যাবে না যে চেইন অফ কমান্ডের অর্ডার ছাড়া কোনো কিছু হয়। উনি প্রত্যক্ষ হোক বা পরোক্ষ হোক অবশ্যই ওনার ইনভলভমেন্ট ছিল। তো আসলে ওনাকে যে আমরা কোনোভাবেই আনতে পারিনি এই জায়গাটায়, মানে বিচারের আওতায়, সেই জায়গাটায় কিন্তু একটা অসন্তুষ্টি রয়েছে আমাদের। তারা সঠিকভাবে তাদের জাজমেন্ট দিয়েছেন এবং মহান আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞ এবং আমরা সেনাবাহিনীর পক্ষ, ৩ বাহিনীর পক্ষ থেকে আমরা সন্তুষ্টি প্রকাশ করছি। আইনশৃঙ্খলা বাহিনীর বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার করে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাকে নির্মমভাবে হত্যার ঘটনায় সমালোচনার ঝড় ওঠে দেশজুড়ে। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা। জেলায় জেলায় সংকট, সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে নারায়ণগঞ্জ জেলায়। সিএসআরএম ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস। আজ আমরা সারাদিন রয়েছি নারায়ণগঞ্জের রূপগঞ্জে। সকাল থেকে আমরা স্থানীয়দের সাথে কথা বলছি, তাদের কথা শুনছি। এই মুহূর্তে আমাদের সাথে এই স্থানীয় বাসিন্দা কিছু যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলবো, জেনে নেব এই এলাকার কী কী সমস্যা রয়েছে। শুরুতেই জেনে নেব আপনাদের এই উপজেলায় স্বাস্থ্য ব্যবস্থা কেমন রয়েছে। স্বাস্থ্য ব্যবস্থা অ্যাকচুয়ালি বলতে গেলে অনেকটাই নাজুক, যেহেতু আমাদের রূপগঞ্জে প্রায় ৪-৫ লাখ লোকের বসবাস। তার তুলনায় মাত্র 50 শয্যা বিশিষ্ট একটা হসপিটাল রয়েছে। আমি মনে করি যে এই হসপিটালটা মিনিমাম 150 শয্যা বিশিষ্ট করা উচিত, যে 3-4 লাখ 5 লাখ লোকের জন্য এই হসপিটালটা যথেষ্ট নয়। তো সেই হিসাবে আমরা চাই যেন এই সরকার এই বিষয়ে নজর দেয়, স্থানীয় মন্ত্রণালয় নজর দেয়, যেন আমাদের হাসপাতালটা মিনিমাম এই 150 শয্যা বিশিষ্ট করে, যাতে করে মানুষের এই সেবাটা আমরা পেতে পারি। সড়কগুলোর কি অবস্থা আপনাদের? সড়কগুলোর অবস্থা আপনারা এই যে দেখতে পাচ্ছেন, পাশে আমাদের একটা রাস্তা, এটা আমাদের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন। এই এলাকার রাস্তার অবস্থা খুবই খারাপ। বিশেষ করে আমাদের যে ড্যামরা কালীগঞ্জ যে সড়কটা রয়েছে, এই কাঞ্চন ব্রিজ পূর্বাচলের পাশে আমরা রূপগঞ্জ থানা, এখানে রূপগঞ্জ থানা কমপ্লেক্স, এখানে রাস্তার যে বেহাল অবস্থা, এবং এই বেহাল অবস্থার দরুন এখানে আপনার এই সারাক্ষণ যানজট লেগে থাকে। তো মানুষের এই সংক্ষেপে ভূমি দখল হচ্ছে, এটা নিয়ে সংক্ষেপে বলেন। আমাদের রূপগঞ্জের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই যে ভূমি দখল। এই বিভিন্ন বিগত এই সরকারের সময় এই এলাকায় যত ভূমি রয়েছে, আমাদের ভূমিগুলোতে বিভিন্ন ধরনের আবাসন কোম্পানি নামে বেনামে জমি না কিনে এখানে বিভিন্নভাবে জোর জবরদস্তিভাবে বালু ভরাট করেছে। মানুষের বাড়িঘর ছিল, বাড়িঘর জোর জবরদস্তি করে ভরাট করে ফেলেছে। তো আমরা চাই যেন বিশেষ করে যে এই আমাদের যে রূপগঞ্জের যে এই প্রাচীনকাল থেকে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা বিকাল 5টায় একই উপজেলায় অন্য কোনো সমস্যা নিয়ে যুক্ত হব। ততক্ষণ পর্যন্ত ডিবিসি এক্সপ্রেসের সাথেই থাকুন। সর্বোচ্চ কোয়ালিটি বজায় রেখে উৎপাদিত দেশের সবচেয়ে কমিটেড ও কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম TMT 500W। সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। সরকারি চাকরি আইন সংশোধন অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার বেলা 11টার দিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে বের করা হয় মিছিল। এতে অংশ নেন শতাধিক কর্মকর্তা-কর্মচারী। পরে সংক্ষিপ্ত সমাবেশে দ্রুত ওই অধ্যাদেশ বাতিলের দাবি জানান তারা। স্থানীয় সরকার ও তথ্য উপদেষ্টা বরাবর আজ দেয়া হবে স্মারকলিপি। গত 22 মে উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন দেয়া হয়। 25 মে যা অধ্যাদেশ আকারে প্রকাশ করা হয়।
জমে উঠছে চুয়াডাঙ্গার কোরবানির পশুর হাট। এ নিয়ে বিস্তারিত জানাতে জেলার ডুগডুগি পশুর হাট থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান সেলিম। সেলিম, হাটে পশু আনাগোনা কেমন দেখছেন এবং দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? ঈদের আর মাত্র 4 দিন বাকি আছে। এই কারণেই আমরা সকাল থেকে দেখছি যে হাটে কিন্তু প্রচুর গরু আমদানি হয়েছে, আর এখন গরু আর বিক্রেতার সংখ্যা একেবারেই কম। আমরা সকাল থেকে যারা বিক্রেতা রয়েছে তারা যে এখন তাদের কাছে ব্যাপারী আসি দাম আসলে বলেনি। এছাড়াও আমরা হাটে আরেকটি অভিযোগের কথা জেনেছি যে হাটে খাজনা নেওয়ার কথা 600 টাকা, সেই খাজনা কিন্তু দেওয়া হচ্ছে তাদের 800 টাকা। আমরা একজন ক্রেতার কাছ থেকে আসলে জেনে নিতে চাই। আপনি বলেন তো আসলে কি অবস্থা হাটের? হাটের অবস্থা ভাই, আপনার গরুর দাম বাড়ছে, কম না। আর দ্বিতীয় কথা হলো, খাজনা ছিল আগে, সরকার পাল্টে খাওয়ার আগে ছিল 600 টাকা। 600 টাকাতে ওনারা নিয়ে হাট নিয়ে করলো, নতুন পার্টি হাট নিয়ে করলো 700 টাকা। 700 টাকার থেকে এখন 820 টাকা আজকে। আচ্ছা, আপনি একটু বলবেন যে আপনি আসলে বিক্রেতা, গরুর দাম কেমন? গরুর দাম খুবই বেশি, কিন্তু খদ্দের নেই ভাই, বাইরে পার্টি আসছে না কি জন্য, এটা তো ভাই যে কথা বললো আর কি। স্বর্ণা, আসলে যেটা শুনছিলেন ক্রেতা বিক্রেতাদের কাছে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। চুয়াডাঙ্গা জেলায় কিন্তু এবছর 1,99,000 কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে। এর বিপরীতে চুয়াডাঙ্গায় 1,24,000 পশু কিন্তু থাকবে। এর বিপরীতে যে 74,000 কোরবানির পশু রয়েছে সেটাকে দেশের বিভিন্ন জেলায় কিন্তু আসলে প্রেরণ করা হবে। তো স্বর্ণা, এই ছিল চুয়াডাঙ্গা থেকে কোরবানির হাটের কোরবানির পশুর হাট নিয়ে সবশেষ। স্বাগত আরও একবার ডিবিসি সংবাদে। এ পর্যায়ে থাকছে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের অরিগন অঙ্গরাজ্যে এলোপাতাড়ি ছুরিকাঘাতে 11 জন আহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় অরিগনের সালেমে ইউনিয়ন গসপেল মিশনের একটি আশ্রয় কেন্দ্রে এই ঘটনা ঘটেছে। সালেম পুলিশ বিভাগ বলছে আহত 11 ব্যক্তিকে সালেম হেলথ সেন্টারে ভর্তি করা হয়েছে। এই হামলায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে হেফাজতে রাখা হয়েছে। তবে কি কারণে তিনি এই ঘটনা ঘটিয়েছেন তা এখনও জানা যায়নি। ঘটনা তদন্তে কাজ করছে গোয়েন্দা কর্মকর্তারা। খেলার খবর। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলতে ঢাকায় ফিরলেন হামজা চৌধুরী। সকাল 11টা নাগাদ যুক্তরাজ্য থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এই ফুটবলার। আগামী 10 জুন জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে মাঠ মাতাবেন এই মিডফিল্ডার। সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার আগে আসছে বুধবার ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচও খেলবে বাংলাদেশ। সেই ম্যাচেও দেখা যেতে পারে হামজাকে। আরেক প্রবাসী ফুটবলার সামিত সোম দেশে আসবেন 4 জুন। ভুটান এবং সিঙ্গাপুর ম্যাচের জন্য ঘোষিত 26 সদস্যের স্কোয়াডে হামজা ও সোমিত ছাড়া বাকি সবাই গত শুক্রবার যোগ দিয়েছেন ক্যাম্পে। গত 26 মার্চ ভারতের বিপক্ষে শিলংয়ের দেলেম হয়ে জাতীয় দলে অভিষেক হয় হামজার। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv। এছাড়া ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সাথেই থাকুন।